নমস্কার এভরিওয়ান। সহজ বাংলায় শেয়ার মার্কেটের খুঁটিনাটি এ টু জেড জানতে বিভিন্ন রকম ইনভেস্টমেন্টের নানান রকম স্টাডি রিপোর্ট থেকে শুরু করে কনকল কোয়ার্টারলি রেজাল্ট সমস্ত কিছু জানতে পার্সোনাল ফাইন্যান্স সম্বন্ধিত বাংলা ইউটিউব চ্যানেল ইনভেস্ট বন্ধুতে সকলকে স্বাগতম। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচে থাকা বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে সমস্ত নোটিফিকেশন আপনি সর্বপ্রথম পান। নমস্কার এভরিওয়ান, ইনভেস্ট বন্ধুতে আবারও সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, চলুন আজকের মার্কেট দেখে নেওয়া যাক। আজকের মার্কেট সিচুয়েশন নিয়ে একটু আলোচনা করা যাক ডিটেলসে। দেখুন, আপনাদের সামনে যে স্ক্রিনটা খোলা আছে, এই স্ক্রিনটা দেখার জন্য আমরা ইনভেস্টররা বা মার্কেট প্রেমীরা পাগল হয়েছিলাম। দেখ, আজকে খুব ভালো একটা সিচুয়েশনে ছিল মার্কেট, সেটা দেখতেই পাচ্ছেন। নিফটি 50 আজকে 1%-এর উপর র্যালি করেছে। খুব দারুণ একটা পজিটিভ র্যালি ছিল। এছাড়াও সেন্সেক্সও আজকে প্রায় 1%-এর উপরে র্যালি করেছে, এটাও একটা পজিটিভ সংকেত। ব্যাংক নিফটি সেও 0.5% মতো 0.5% মতো র্যালি করেছে পজিটিভ সাইডে। নিফটি মিড ক্যাপ ছিল আজকে একদম তুফানি তেজি ছিল, সেখানে আজকে 2.42%, প্রায় 2.5%-এর কাছাকাছি একটা র্যালি, পজিটিভ র্যালি। নিফটি স্মল ক্যাপেও আজকে তুফানি তেজি ছিল, সেখানেও আজকে 2.96%, মানে প্রায় 3%-এর মতো র্যালি। তো আজকে অ্যাডভান্সের সংখ্যা টোটাল মার্কেট কোম্পানির মধ্যে 2196টা কোম্পানি আজকে পজিটিভ সাইডে ছিল, আর মাত্র 272টা কোম্পানি নেগেটিভ সাইডে ছিল। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এক্সপার্টরা কি বলছেন, অথবা মার্কেটে এর পরবর্তীতে কি হতে চলেছে। কারণ এর আগের যে কটা র্যালি এইভাবে এসেছে সে কটাই টেকেনি, তারপরেই আবার সেলিং চলে এসছে, খুব হাই সেলিং প্রেসার চলে এসছে। তো এবারও কি সেরকমই হতে চলেছে, দেখে নেওয়া যাক অনেক ফ্যাক্ট আর ডেটার সাথে। ঠিক আছে, তো দেখুন এখানে যে আর্টিকেলটা আপনাদের সামনে খুলে নিয়েছি, এই আর্টিকেলটাতে এখানে যে মার্কেট এক্সপার্ট যিনি আছেন, অর্থাৎ মনীষ সান্থলিয়া, তো ইনি কি বলছেন, এই মার্কেটকে বিয়ারিশ ধরা একটু ভুল হবে। মানে এই মার্কেট সিচুয়েশানটাকে বিয়ারিশ মনে করাটা আমাদের একটু ভুল হবে। আরও ইনি একটা বিষয় খুব ডিটেলসে বলছেন, দেখো ইনি এখানে বলছেন, আচ্ছা সরি, একবার দেখো বলে ফেলছি, একবার তুমি সম্বোধন করে ফেলছি, আবার একবার আপনি সম্বোধন করে ফেলছি। তো যাই হোক, দেখুন এখানে আর একটা পসিবিলিটির কথা ইনি বলছেন, যে মার্কেট এরপর ভি শেপ রিকভারি নিতে পারে। ঠিক আছে, অর্থাৎ মার্কেট যেমন এইভাবে এখন পড়ছে, তো এখান থেকে ভি শেপ রিকভারি আসতে পারে। তো আমার মনে হয় এটা একটু বলাটা ভুলই হবে, কারণ মার্কেটের এখন ভি শেপ রিকভারি নেওয়ার মতো সিচুয়েশান নেই। তো এরকমই হয়, মার্কেট যখন খারাপ থাকে তখন বিভিন্ন খারাপ নেগেটিভ আর্টিকেল বেরোতে থাকে, আবার মার্কেট যখন পজিটিভ সাইডে চলে আসে, ভালো রকম বাইং হয়, তখন একটু পজিটিভ খবরগুলো বেরোতে থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এরকম সিচুয়েশানগুলো শর্ট কভারিং হয়। শর্ট কভারিং বলতে বন্ধুরা একটু ছোট করে বলে রাখি, অনেকেই জানো, তবু একটু বলে রাখি ছোট করে। শর্ট কভারিং বলতে, ধরো আমরা কোনো মার্কেটের কোনো শেয়ার বা কোনো স্টক এখানে কিনেছিলাম, সেটা আপসাইড নিল, খুব ভালো একটা পজিটিভ রিটার্ন দিল, তারপর সেটা নিচের দিকে নামবে বিভিন্ন রকম খারাপ নিউজের কারণে, বা সেন্টিমেন্ট খারাপ হওয়ার জন্য, বা এই রকম খারাপ সিচুয়েশান তৈরি হওয়ার জন্য। তো আমরা এই টপে অথবা এখানে কোথাও
বিক্রি করলাম, বিক্রি করার পর সেটা যখন নিচে এলো, তো এখানে আমরা প্রফিট নিয়ে নিলাম। প্রফিট নেওয়ার পর সেটাকে নিচে আবার আমরা সেই স্টেকটা তুলে নেব, ঠিক আছে। তো এখানে যে বাইংটা হয়, নিচে যে বাইংটা হয়, এটাকেই বলা হয় শর্ট কভারিং। তো এখান থেকে আবার যখন উপরের দিকে যাবে তখন আবার প্রফিট হবে। তো মাঝখানে এখানে নামার সময় এই টাইমিং করে এখানে বাইংটাকে শর্ট কভারিং বলে। তো বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হচ্ছে এখন মার্কেটে। খারাপ সিচুয়েশান কিছুদিন চলার পর মার্কেট নিচের দিকে একটু আসার পর তারপর মাঝখানে একটা করে পুল ব্যাক বা শর্ট কভারিং আসছে, তারপরে মার্কেট আবার নতুন লো তৈরি করছে। তো চলো এটা নিয়েও একটু ডিটেলসে দেখে নেওয়া যাক। তো এখানে দেখো, এখানে একটা আর্টিকেল আছে। এই আর্টিকেলে কি বলা হচ্ছে, নিফটি এখনো পর্যন্ত লংগেস্ট লুজিং রেকর্ড তৈরি করে ফেলেছে, অর্থাৎ টানা 10 দিনের ফল, ঠিক আছে। তো এরকম খুব কমই দেখা যায়, একটানা 10 দিন ফল হয়। 8 দিন 9 দিন অবধি ইতিহাসে এরকম ফল দেখা গেছে। তো একটানা 10 দিন ফল খুব কমই দেখা যায়। তো দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে এই আর্টিকেলে অ্যাক্সিস সিকিউরিটিজ কোম্পানি থেকে, মানে এটা একটা ব্রোকারেজ কোম্পানি, ব্রোকিং কোম্পানি, এখান থেকে একজন এক্সপার্ট ইনি কি বলছেন, ইনি বলছেন এটা আমরা 14 সপ্তাহের RSI প্যারামিটারে যদি দেখি তাহলে মার্কেট এখন ওভারসোল্ড অবস্থায় আছে, ঠিক আছে। তো এক হয় ওভারব্রট, মানে অতিরিক্ত বেশি বাইং হয়ে যাওয়ার পর মার্কেট ওভারব্রট সিচুয়েশানে চলে যায়, আর অতিরিক্ত বেশি সেলিং হওয়ার পর সেটাকে ওভারসোল্ড বলে। তো ইনি বলছেন এখানে RSI প্যারামিটার অনুযায়ী মার্কেট এখন ওভার সেলিং জোনে আছে, ঠিক আছে। ইনি শুধু সেটাই বলছেন না, ইনি তার সাথে সাথে বলছেন হিস্টোরিক্যালি 87% মতো কারেকশান, ঠিক আছে। মানে হিস্ট্রিতে, ইতিহাসে মার্কেট এখন যে জোনে আছে, ইতিহাসে এরকম জোন থেকে 87% মতো এরকম কারেকশান জোন থেকে মার্কেট উপরের দিকে গেছে, মানে বাইং এসছে। ইনি এখানে এটাই বলতে চাইছেন। তো এর পরের আর্টিকেলটায় যদি আমরা যাই, সেখানে আমরা দেখতে পাবো, 1 মিনিট, পরের আর্টিকেলটা একটু খুলে নিই। দেখো এখানে এই আর্টিকেলটায় কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে 20 বারের মধ্যে 18 বার এইরকম হয়েছে যে মানে ফেব্রুয়ারি মাসটা এইভাবে খারাপ গেছে। প্রতি বছরের ফেব্রুয়ারি মাসটা 20 বারের মধ্যে 18 বার এইভাবেই খারাপ গেছে, ঠিক আছে। তো এছাড়াও ইনি কী বলছেন, এখন মার্কেট মানে নিফটি 50-র কথাই যদি বলি, প্রায় 16% মতো কারেক্টেড হয়ে গিয়েছিল নিজের তার টপ থেকে, অর্থাৎ পিক থেকে। তার যেখানে টপ বানিয়েছিল সেখান থেকে প্রায় 16% মতো কারেকশান হয়ে গিয়েছিল। তো এটা সব থেকে বড়ো কারেকশান কোভিড ক্র্যাশ যে ছিল, সেই কোভিড ক্র্যাশের পর সেকেন্ড লার্জেস্ট কারেকশান হচ্ছে এটাই, ঠিক আছে। 2020 মার্চে যে কোভিড কারেকশান ছিল সেখানে স্টক মার্কেট প্রায় 38% মতো কারেক্টেড হয়ে গিয়েছিল, ঠিক আছে। তারপর সব থেকে বড়ো কারেকশান এটাই। তো এছাড়াও ইনি এখানে আর একটা কথা বলছেন, 2008 থেকে, মানে 2008 যে ক্রাইসিস এসেছিল পুরো সারা বিশ্বের ইকোনমিক্যাল মার্কেটে, 2008 যে ক্রাইসিসটা এসেছিল, অর্থাৎ 2008 যে ক্রাইসিসটা এসেছিল তার নাম কী ছিল বন্ধুরা, তার নাম ছিল .com বাবল ব্লাস্ট, অর্থাৎ .com বাবল ফেটেছিল। তো তখন আইটিতে একটা .com বাবল তৈরি হয়েছিল,
সে কারণে 2008-এ যে বড় সব থেকে ক্র্যাশটা এসেছিল, তারপর তার পরবর্তীতে এটাই সব থেকে মানে এটা ষষ্ঠতম 6th লার্জেস্ট কারেকশান 2008-এর পর থেকে। ঠিক আছে, তো এরপর আমরা চলে যাই আর একটা খুব দারুণ আর্টিকেলে। এই আর্টিকেলটা কি বলা হচ্ছে বন্ধুরা, এখানে বলা হচ্ছে, এখানে বলছে স্যামকো সিকিউরিটিস, এটা একটা ব্রোকারেজ কোম্পানি। তো এখানে কি বলছে 2002-এর পর থেকে বিগত 9 বারের মধ্যে 6 বার এমন হয়েছে এইরকম কারেকশানের পর মার্কেট তার পরবর্তী মাসে উপরের দিকে শিফট করেছে। ঠিক আছে, এখানে দেখতে পারো উপরের দিকে শিফট করেছে। আর কত পার্সেন্ট মতো গেইন দিয়েছে মার্কেট? প্রায় 2.68% মতো গেইন দিয়েছে মার্কেট। এখানে এই আর্টিকেলটায় দেখো, এখানে বলা হচ্ছে হোয়াই ইজ ইন্ডিয়ান শেয়ার মার্কেট রাইজিং, টপ 5 রিজন। সেরা 5টা এমন কারণ, মানে এখন বিগত দুদিন ধরে মার্কেট যেভাবে উপরের দিকে আপ করছে, যেভাবে একটা ভালো ট্রেন্ডিং নিয়েছে, তার সব থেকে বড় 5টা কারণ কী কী দেখো বন্ধুরা। আমরা একটু আগে আলোচনা করছিলাম শর্ট কভারিং নিয়ে। দেখো, এক হতে পারে শর্ট কভারিং, সেটা এখানে মেনশন করা হয়েছে প্রথম কারণ হিসাবে। ঠিক আছে, এরপর সেকেন্ড কারণ কি হতে পারে? সেকেন্ড কারণ ইউএস ডলার হিটস 3 মান্থস লো। তো এটা একটা ভালো সংকেত যে আমেরিকান ডলার 3 মাসের লোয়েতে আছে। তো আমেরিকান ডলার যত নামবে আমাদের টাকার ভ্যালু তত স্ট্রং হবে, আমাদের ইন্ডিয়ান রুপির ভ্যালু তত স্ট্রং হবে। এটা একটা ভালো দিক, এটা হচ্ছে সেকেন্ড কারণ। ঠিক আছে, তো এর পরবর্তী কারণ যেটা আছে সেটা দেখো, ডিপ ইন ইউএস বন্ড ইল্ড। তো ইউএস বন্ড ইল্ড খুব বেড়ে গিয়েছিল আমাদের মার্কেট যখন ফল করছিল, তখন বিভিন্ন মিউচুয়াল ফান্ড বলো, এফআইআইস যে টাকাগুলো বার করছিল এখান থেকে সেলিংয়ের পর, সেই টাকাগুলো ইউএস বন্ডে লাগাচ্ছিল, কারণ সেটা বেশ টপ চলছিল। তো প্রতিটা সেগমেন্টেই ডিপ আসে, ফল আসে, আবার সেখানে রাইজও আছে। তো এখন 3 নম্বর কারণ হচ্ছে এটাই যে এখন ইউএস বন্ড ইল্ড নিজের ডিপ করছে, মানে নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, এরপর চতুর্থ কারণ যেটা ছিল সেটা একটু দেখে নিই। চতুর্থ কারণটা দেখে নাও বন্ধুরা। চতুর্থ কারণটা হচ্ছে রিনিউড ফেয়ার অফ দ্য ইউএস ইনফ্লেশন। ইউএস ইনফ্লেশনের ভয় আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, তো এটাও একটা বড় কারণ, সেই কারণে আমাদের ইন্ডিয়ান মার্কেট আস্তে আস্তে টপ সাইড নিচ্ছে। তো এটাও একটা ভালো সংকেত। আর পঞ্চম কারণ কী ছিল বন্ধুরা, দেখে নিই। পঞ্চম কারণে চলে যাই, 1 মিনিট। এই দেখো পঞ্চম কারণ, এখানে পঞ্চম কারণটা কি, 5 নম্বর যে পয়েন্টটা, সেখানে বলা হচ্ছে ট্রাম্পের যে ট্যারিফ নিয়ে যে ভয়টা, ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প স্যার যে ট্যারিফগুলো লাগাচ্ছেন, চায়নায় লাগিয়েছেন, মেক্সিকোয় লাগিয়েছেন, আমাদের ইন্ডিয়ার জন্যেও লাগছে, তো সেটা সবার জন্যই ক্ষতি। তো সেই ভয়টা আস্তে আস্তে একটু কমছে, সেই ভয়টা আস্তে আস্তে একটু কাটছে। তার কারণ হচ্ছে এটা আস্তে আস্তে পুরো মার্কেট, সারা বিশ্ব ডাইজেস্ট করে নিয়েছে প্রায়। ঠিক আছে, তো সেটাও একটা বড় কারণ। চলো এরপর চলে আসে আমরা সোজাসুজি মার্কেটের টেকনিক্যাল, নিফটি 50 টেকনিক্যাল চার্টে। দেখো নিফটি 50 টেকনিক্যাল চার্টে যদি আমরা বর্তমানে আসি, তো দেখো এখানে আমি দুটো কারেকশানের পার্সেন্টেজ ট্রেন্ড লাইন কেটে রেখেছি। কারেকশানের পার্সেন্টেজ ট্রেন্ড লাইন ও যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে এটা, এই ট্রেন্ড লাইনটা যেটা দেখছো তোমরা, এখানে এই ট্রেন্ড লাইনটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের, এখানে একটা ডিপ আছে, এই ডিপটা হচ্ছে কোভিডের ডিপ, অর্থাৎ করোনা ভাইরাসের সময় যে ডিপটা এসেছিলো মার্কেটে। এখানে এই ডিপটা খুব বড় ডিপ ছিল, এই ডিপটা ছিল 38% মতো। ঠিক আছে, তো এর পরবর্তীতে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যে ডিপটা আছে, সেই ডিপটা দেখো কত পার্সেন্ট ছিল,
18.5% মতো প্রায়, ঠিক আছে। তো এখন বর্তমানে কতটা ডিপ আছে সেটা একটু দেখে নেওয়া যাক। এখন বর্তমানে ডিপটা যদি আমরা দেখে নিই, দেখো এখন বর্তমানে আমি একটু আগেই দেখাচ্ছিলাম প্রায় 16% মতো মার্কেট কারেক্টেড হয়ে গিয়েছিল। তো আজকে 1% মতো জাম্পিং করেছে, সেই জন্য 15% মতো এখনও কারেক্টেড হয়ে আছে, ঠিক আছে। তো এটা একটু ডিটেলসে দেখে নেওয়া যাক, আরও চার্টটাকে একটু জুম করে আরও ডিটেলসে দেখে নেওয়া যাক। দেখো এখানে আমি একটা ট্রেন্ড লাইন কেটে রেখেছি, দেখো এই ট্রেন্ড লাইনটা দেখলে আরও ভালো ডিটেলসে বুঝতে পারবে তোমরা। দেখো এখানে মার্কেট বারবার করে একটা গেন দেখাচ্ছিল, একটা টপ বানাচ্ছিল, আবার নিচের দিকে ফল করছিল, আবার সেখান থেকে একটা গেন বানাচ্ছিল, একটা টপ বানাচ্ছিল, আবার নিচের দিকে ফল করছিল, আবার একটা গেন, এখানে একটা টপ, আবার নিচের দিকে ফল করছিল। এখানের যে ফলটা, এই ফলটা খুব বড় ছিল, দেখো এটাই 10 দিনের টানা নিফটি ফিফটির ফলিং রেকর্ড, ঠিক আছে। তো এই রেকর্ডটাই নিফটি ফিফটি ভেঙে দিয়েছে, টানা 10 দিন ধরে ফল করেছে। টানা 10 দিন ধরে ফলিং করার পর ভালো করে যদি দেখো এখানটায় বুঝতে হবে, এখানে দুটো ছোট ট্রেন্ড লাইন কাটা আছে, দেখো এখানটা দেখলে খুব ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে সাপোর্ট নিয়ে আর একটা আপ মুভ দেওয়ার ছিল, এখানের এই সাপোর্টটা নিয়ে, এই ট্রেন্ড লাইনের সাপোর্টটা নিয়ে একটা আপ মুভ দেওয়ার ছিল, তারপর একটা ফল করার ছিল, কিন্তু আপ মুভটা পুরোপুরিভাবে না আসার আগেই খুব মারাত্মকভাবে টানা একটা ফলিং চলে আসে। তো বারবার কি হয়, বারবার যখন একই জায়গায় সাপোর্ট হিট করে, ঠিক আছে, তো সেই সাপোর্টগুলো একটু কমজোরি হয়ে যায়, সেটা কমজোরি হয়ে যাওয়ার পর সেটা আর কোনো স্ট্রেংথ থাকে না, তখন মার্কেট একটা লম্বা ফলিং দেখায়। তো এখানেও সেটাই হয়েছে। আর একটু ডিটেলসে যদি দেখে নিয়ে যায় তাহলে আমরা আরও ভালো করে দেখতে পাবো। দেখো দেখো এখানে দেখো, আর একটু ভালো করে জুম করে নিয়েছি আমি আরও ডিটেলসে দেখানোর জন্য। তো মার্কেট যেভাবে ফল করছিল, তারপর দুদিন আগে লাস্ট ফলটা যে এসেছিল, সেখান থেকে মার্কেট খুব ভালো রকম একটা সাপোর্ট নেয়। তো এই সাপোর্টের লাইনটা খুব ভালোই ছিল। তো এখান থেকে মার্কেট আজকে আরো একটা বড় একটা ভলিউম গ্রোথ দেখায়। তো সেখান থেকে এই টপ লাইনের পর এই টপ লাইনটা আরো বড় আসে। তো এখান থেকে একটাই কথা আমি বলি, 1 মিনিট। দেখো এখান থেকে যদি মার্কেট মানে এই যে টপটা ছিল, এখানে যে এই যে টপটা ছিল, এই টপটা থেকে এই ট্রেন্ড লাইনটা সোজা যে লাইনে নামছে, সেই অনুযায়ী যদি আমরা দেখি, তো মার্কেট এখান থেকে যদি একটা ভালো স্ট্রেংথ পায় কয়েকদিন ধরে, সেই স্ট্রেংথ থেকে মার্কেট 23,000-এর লেভেলটা একটু হার্ডল ফেস করবে। এখানে যদি রেজিস্ট্যান্স ফেস করে, তাহলে মার্কেট নিচের দিকে আসতে পারে। এখান থেকে যদি ব্রেকআউট আসে, খুব ভালো একটা ব্রেকআউট আসে, তাহলে মার্কেট সোজা উপরের দিকে যাবে, ঠিক আছে। এখানের এই যে ট্রেন্ড লাইনের এই জায়গাটা মার্কেট রেজিস্ট্যান্স ফেস করে কি সেটাই দেখার। এখানটা যদি রেজিস্ট্যান্স ফেস করে, এখান থেকে আর একটা লম্বা ফল আমরা দেখতে পাবো, ঠিক যেভাবে লোয়ার টপ চলছে, ঠিক আছে। আর একটা লম্বা ফল হয়তো আমরা দেখতে পাবো। তো এখানটা একটু সাবধানে থাকা উচিত আমাদের। মার্কেট যখন ভালো হয় তখন ভালো ভালো খবর, পজিটিভ খবর বিভিন্ন রকম আসতে থাকে, তো সেটা থেকে আমাদের একটু বেঁচে থাকা উচিত। এগুলো মাঝে মাঝে ট্র্যাপ হয়, তো এই ট্র্যাপেতে রিটেল ইনভেস্টরদের ফাঁসিয়ে নেওয়া হয়, এখান থেকে ফাঁসিয়ে আরো একটা বড় লো তৈরি করা হয়। সেখান থেকে একটু সাবধানে থাকা উচিত। মার্কেটের ভালো রকম স্ট্রেংথ দেখলে, কোনো ভালো বড় ব্রেকআউট দেখলে, 23,000-এর উপর যখন গিয়ে 23,300 বা 400 সাস্টেন করবে মার্কেট, তখন আমাদের ফ্রেশ ইনভেস্টমেন্ট করা আমার মনে হয় সেন্সিবল হবে। তো সেটার জন্য একটু ওয়েট করা উচিত। তো এখান থেকে এই টপটা যদি কোনো ট্রেডাররা যারা মার্কেটকে শর্ট করতে চাইছে এই মুহূর্তে, তারা যদি মানে এখান থেকে কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নেই, এটা সম্পূর্ণ আপনাদের রিসার্চের ওপর।
তো এখান থেকে যদি মার্কেটে একটু ভালো স্ট্রেন দেখায়, তো এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটায় কত পার্সেন্ট মতো আপ মুভ পাবো আমরা? দেখো 3.63% মতো, 3.5%-এর উপর একটা আপ মুভ পাবো আমরা। তো এখানটা একটু সাবধানে থাকা উচিত। যাই হোক, আজকের ভিডিও এই অবধিই ছিল বন্ধুরা। আবার ফিরে আসছি পরবর্তী ভিডিওয়ে। তোমাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটা একদমই নতুন, আর সহজ বাংলা ভাষায় মার্কেটের A to Z জানতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক কমেন্ট করে পাশে থাকো, আর নিজের বন্ধুদের কাছে শেয়ার করো, তার কারণ তাদেরও যাতে একটু হেল্প হয়। চ্যানেলটাকে গ্রো করতে আমাকে একটু সাহায্য করো, তোমাদের সাহায্যের অনেক প্রয়োজন। ঠিক আছে বন্ধুরা, মার্কেটে থাকো, পাশে থাকো, ইনভেস্ট বন্ধু দেখতে থাকো।